সময়ের সাথে তাল মিলিয়ে আমি অনুশ্রী হাজির আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলা আর খেলা নিয়ে। ফুটবলের ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। আইএসএল ফুটবলে বারবার সেই একই চিত্র ইস্ট বেঙ্গলের। সুপার 6-এর ছাড়পত্র পাওয়া তো দূরের কথা, সেই 11 নম্বরে থেকে যাচ্ছে ইস্ট বেঙ্গল। বারবার কেন এই ব্যর্থতা, এই প্রশ্নটা রাখতেই প্রাক্তন ফুটবলার রহিম নবী আমাদের জানালেন, হয় না যেটা যে ধারাবাহিকতা তো নেই, আজকে জিতছে কালকে হারছে, সব থেকে টপ টিমকে হারাচ্ছে তার কাছেও আবার হেরে যাচ্ছে, মানে একদম থার্ড টিমের কাছেও হেরে যাচ্ছে। মানে টিমের প্রথম কথা হচ্ছে প্লেয়ারগুলো কারা নিয়ে এসছে আমি জানি না, আমার মনে হয় না যারা এনেছে এসব প্লেয়ারগুলোকে কোথেকে এনেছে বা কিভাবে এনেছে, ধরে ফেরে নিয়ে এসছে কিনা জানি না। বেঙ্গল টিমে একটা ছেলে খেলবে তার আবার এরকম ফুটবল আর এত জঘন্য ফুটবল, খুব বাজে লাগে। নির্বাচন খুবই খারাপ, খুবই খারাপ, এবং প্লেয়ারদের সব থেকে খারাপ আছে, তার থেকেও বেশি খারাপ যে প্লেয়ারদের কোনো মানসিকতা নেই, খারাপ জার্সির ওজনটা রাখতে পারছে না, নেই, অত সোজা নাকি। আগামী 3-4 মাসের মধ্যেই সম্ভবত মোহনবাগান ক্লাবে নির্বাচন হতে চলেছে। ইতিমধ্যেই ভোটের দামামা বাজতে শুরু করেছে। শাসক গোষ্ঠী ও বিরোধীদের তৎপরতাও দেখা যাচ্ছে। দুই পক্ষই নির্বাচনী যুদ্ধে জেতার জন্য নানা রকম কৌশল করতে ব্যস্ত। স্বাভাবিকভাবেই শাসক গোষ্ঠী এই নির্বাচনে অবশ্যই এগিয়ে। সব সদস্যের কাছে মোহনবাগানের কর্মকাণ্ড কিভাবে বিন্যাস করা হয়েছে তার একটা পূর্ণাঙ্গ মানচিত্র পৌঁছে দেওয়া হয়েছে। আবার বিরোধী গোষ্ঠী বিভিন্ন জায়গায় গ্রুপ মিটিং করে প্রশাসনে ফিরে আসতে চাইছে। শাসক গোষ্ঠীর পক্ষে অবশ্যই সচিব দেবাশিস দত্তের ক্লাবের সাফল্যকে হাতিয়ার করবেন। আবার বিরোধী গোষ্ঠীর নেতা হিসেবে প্রাক্তন সচিব সঞ্জয় বসু অবশ্যই লড়বেন। গত 15 ফেব্রুয়ারি এক্সিকিউটিভ কমিটির সভা ছিল। সেই সভায় নির্বাচনের দিন ঘোষণা হওয়ারও কথা ছিল, কিন্তু সচিব দেবাশিস দত্ত হঠাৎই অসুস্থ হয়ে পড়ায় সেই সভা বাতিল করা হয়। আগামী শনিবার অর্থাৎ 22 ফেব্রুয়ারি ওই সভাটি হবে। ক্রিকেটের ডায়েরি। প্রায় জন্মলগ্ন থেকেই ক্রিকেটের সঙ্গে রাজনীতি বা কূটনীতিকে মিশিয়ে দিয়েছেন ইংরেজরা। জেন্টলম্যানস গেমকে মর্যাদার লড়াই হিসেবে দেখা হয়েছে বহু ক্ষেত্রে। ব্যতিক্রম নয় ভারতীয় উপমহাদেশও। ভারত পাকিস্তান ক্রিকেট ম্যাচ নিয়ে দুদেশের মানুষের উন্মাদনা তার প্রমাণ। মর্যাদার লড়াই হিসেবে দেখা হয় এই ম্যাচকে। রাজনৈতিক কারণে সেই উত্তেজনা এখন অতীত। তবু বছরে একাধবার দুদেশের মুখোমুখি হলে আলাদা আবহ তৈরি হয়। সেই জায়গা এখন নিচ্ছে ভারত বাংলাদেশ ম্যাচ, কারণ বর্তমান রাজনৈতিক পরিস্থিতি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে আগামী বৃহস্পতিবার দুই দেশই মুখোমুখি হবে। ভারত পাকিস্তান ম্যাচের থেকেও এই ম্যাচ নিয়ে উন্মাদনা বেশি। তো কয়েক বছরে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা 22 গজের লড়াইয়ে কম উত্তেজনা তৈরি হয়নি। সেই উত্তেজনায় রাজনৈতিক উপাদান না থাকলেও দুদেশে ক্রিকেটারদের লড়াই বাড়তি মাত্রা পেয়েছে বিভিন্ন কারণে, যা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল 2023 সালের একদিনের বিশ্বকাপে। শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথিউসকে টাইম আউট করেছিলেন বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক সাকিব আল হাসান। আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে সেটাই প্রথম এবং শেষ টাইম আউটের ঘটনা। মর্কেল দুবাই থেকে জরুরি ভিত্তিতে দেশে ফেরার বিমান ধরেন বলে খবর। মর্কেলের পিতা প্রয়াত হয়েছেন, সে কারণে তড়িঘড়ি ভারতীয় শিবির ছাড়েন প্রোটিয়া তারকা। তিনি কবে ভারতীয় দলের সঙ্গে যোগ দেবেন সে বিষয়ে নিশ্চিত কোনো খবর নেই। আদৌ চ্যাম্পিয়ন্স ট্রফির মাঝে মর্কেল ভারতীয় দলের সঙ্গে যোগ দিতে পারবেন কিনা সে বিষয়ে সংশয় রয়েছে। সুতরাং বোলিং কোচকে ছাড়াই মিনি বিশ্বকাপে মাঠে নামতে হতে পারে রোহিত শর্মাদের। চ্যাম্পিয়ন্স ট্রফি জিতবে ভারত, প্রতিযোগিতায় সবচেয়ে বেশি রান করবেন রোহিত শর্মা, এমনটাই ভবিষ্যৎবাণী প্রাক্তন অস্ট্রেলীয় ক্রিকেটার মাইকেল ক্লার্কের। তিনি বলেছেন, আমি নিশ্চিত যে ভারতই এবার ট্রফি জিতবে। রোহিতের পাশেও দাঁড়াচ্ছি, ও ঠিক সময় ছন্দে ফিরেছে। বিরাট কোহলিদের অধিনায়কই প্রতিযোগিতার সর্বাধিক রান করবে। জসপ্রীত বুমরা না থাকলেও ভারতের চ্যাম্পিয়ন হওয়া আটকাবে না। আইসিসি ইভেন্ট মানেই রেকর্ড ভাঙা গড়ার খেলা। এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তৈরি হবে অসংখ্য রেকর্ড। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের একটি রেকর্ড যা রয়েছে এখনো অটুট। সবচেয়ে বেশি ছক্কা মারার ওয়ার্ল্ড রেকর্ড প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের নামে রয়েছে। আইসিসির এই মেগা ইভেন্টে সর্বোচ্চ 17টি ছক্কা মেরেছেন সৌরভ। পাকিস্তানের করাচি ন্যাশনাল স্টেডিয়ামে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে ভারতের পতাকা ছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণকারী সমস্ত দলের পতাকা আছে। করাচির এই ভিডিও সমাজ মাধ্যমে ছয়লাভ হয়ে গিয়েছে। ক্রিকেট ভক্তরা সেটা শেয়ার করছে। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রধান ভেন্যুতে ভারতের পতাকা না থাকায় অবাক হয়েছেন অনেকেই। পাকিস্তানের মাটিতে ম্যাচ খেলতে রাজি না হওয়ার কারণে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রতি ক্ষোভ উগড়ে দিতেই পাকিস্তান ক্রিকেট বোর্ড এমনটা করেছে বলে অনেকে মনে করছেন। এই প্রসঙ্গে পিসিবি মুখ খুলেছে। তারা জানিয়েছে যে সমস্ত দেশ পাকিস্তানে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ খেলবে শুধুমাত্র তাদেরই পতাকা স্টেডিয়ামগুলোতে টাঙানো হয়েছে। ভারত পাকিস্তানের না আসার কারণে সে দেশের পতাকা ওঠানো হয়নি। তবে লক্ষ্য করা যায়নি বাংলাদেশের পতাকাও। পিসিবি সূত্রের খবর, ভারত তাদের সমস্ত ম্যাচ দুবাইতে খেলবে। বাংলাদেশও এখনো পাকিস্তান এসে পৌঁছায়নি। বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে ভারতের বিরুদ্ধে, সে কারণে এখনো বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়নি বলে পাকিস্তানের স্টেডিয়ামগুলিতে জানানো হয়েছে। চোটের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে জসপ্রীত বুমরাকে পাচ্ছে না ভারত, ফলে রোহিত শর্মা বাহিনী বোলিং আক্রমণের তীক্ষ্ণতা কমছে। তবুও টিম ইন্ডিয়াকে অন্যতম ফেভারিট মানছেন প্রাক্তন অফ স্পিনার হরভজন সিং। বলছেন, ভারতীয় দলে অভিজ্ঞ বোলারের সংখ্যা কম নয়। মোহাম্মদ শামি, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব আর স্লিপ সিংরা রয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে, তাই ভারতকেই ফেভারিট মানছি। তবে সাফল্য পাওয়ার জন্য সেরা ক্রিকেট মেনে ধরতে হবে। খেলার খবর আরো আছে, কিন্তু তার আগে নিয়ে নিতেই হচ্ছে ছোট্ট একটা ব্রেক। দেখতে থাকুন।
সাপ্তাহিক বিনোদন অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:25 আপনাদের প্রিয় চ্যানেল মিশনে। ব্রেকের পর আবার ফিরে এলাম আপনাদের প্রিয় খেলা আর খেলা নিয়ে। বিদেশের ডায়েরি। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফে ফিরতি লেগে আজ সেল্টিকের বিরুদ্ধে নামছে বায়ার্ন মিউনিখ। প্রথম লেগে সেল্টিকের ঘরের মাঠে সেল্টিক পার্কে 2-1 গোলে জয় পেয়েছিল বায়ার্ন। গোল করেছিলেন মাইকেল অলিভ এবং হ্যারি কেন। এক গোলের ব্যবধান কখনোই নিরাপদ নয়। স্কটিশ ক্লাব অঘটন ঘটাতে পারে অ্যালিয়েন্স এরিনায়। এই পরিস্থিতিতে বায়ার্ন শিবিরে উদ্বেগ বাড়ছে হ্যারি কেনের চোট। ম্যাচের আগে বায়ার্ন সতীর্থদের সঙ্গে অনুশীলন করেননি। বুন্দেসলিগা বায়ার লেভারকুসেনের বিরুদ্ধে গোলশূন্য ড্রয়ের ম্যাচেও মুখে আঘাত পান ইংল্যান্ড অধিনায়ক। যদিও শোনা যাচ্ছে বাড়তি ঝুঁকি এড়াতে হ্যারি কেনকে বিশ্রাম দেওয়া হতে পারে। বায়ার্নকে আশার আলো দেখাচ্ছে অতীতের পরিসংখ্যানও। ইউরোপীয় প্রতিযোগিতার শেষ 5টি ম্যাচে স্কটিশ প্রতিপক্ষদের হারিয়েছে তারা। অবশেষে গোল পেলেন নেইমার দা সিলভা স্যান্টোস জুনিয়র। 2023 সালের 3রা অক্টোবর শেষ গোল করেছিলেন ব্রাজিলীয় মহাতারকা। আগুয়া সন্তার বিরুদ্ধে পেনাল্টি থেকে গোল করলেন তিনি। অর্থাৎ 500 দিন পরে সাপমুক্ত হলেন নেইমার। স্যান্টোসের ঘরের মাঠে ম্যাচের 12 মিনিটে বিপক্ষের রক্ষণ ভেঙে পেনাল্টি বক্সে ঢুকে পড়েন তিনি, কিন্তু গোলে বল মারার আগেই তাকে ফাউল করা হয়। 14 মিনিটে পেনাল্টি থেকে 1-0 করেন নেইমার। সেই সঙ্গে ক্লাব ফুটবলে 361তম গোলও করে ফেলেন তিনি। স্যান্টোস জিতল 3-1 গোলে। অন্য দুটি গোল করেন তাকিয়ামো ও গিয়ারমো। ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে 0-2 গোলে হারের পর ইপিএল এ টটেনহাম হটস্পারের বিরুদ্ধেও হারতে হলো ম্যানচেস্টার ইউনাইটেডকে। 25 ম্যাচে তাদের পয়েন্ট 29। টেবিলেও নামে রুবেন অ্যামোরিমের দল এখন 15 নম্বরে। 13 মিনিটে একমাত্র গোলটা করেন চোট সারিয়ে ফেরা জেমস ম্যাডিসন। লুকাস বার্গভালসের শট ঝাঁপিয়ে পড়ে বাঁচান ম্যান ইউ গোলরক্ষক আন্দ্রে ওনানা, কিন্তু ফিরতি বল জালে জড়াতে কোনো ভুল করেনি ম্যাডিসন। জার্মানি কোর্টবাসে বসছে আর্টিস্টিক জিমন্যাস্টিক বিশ্বকাপের আসর। 20 থেকে 23 ফেব্রুয়ারি চলবে প্রতিযোগিতা। সেখানে ভারতের হয়ে প্রতিনিধিত্বের সুযোগ পেয়েছিলেন বাংলার ঋতু দাস ও প্রতিষ্ঠা সামন্ত। তাদের তো বটেই, সেই প্রতিযোগিতায় ভারতীয় দলের অংশ নেওয়াও বিস্ময় জলে। আজ টিম রিপোর্টিং এর শেষ দিন, অথচ সোমবার পর্যন্ত ভিসাই পাওয়া যায়নি। বিশ্বমঞ্চে অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়ায় হতাশ বাংলার দুই জিমন্যাস্ট। আশা কার্যত শেষ। স্পষ্ট ঋতুর কথা, কঠিন বাছাই প্রক্রিয়ার মধ্যে দিয়ে ছাড়পত্র পেয়েছিলাম, পরিশ্রমের দাম পেলাম না। দল গেলে রোববারই রওনা দিতাম, তাই বোঝা যাচ্ছে দল যাবে না। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন খেলোয়াড় সঞ্জয় বাঙ্গার, তাঁরই সন্তান তিনি। ছিলেন ছেলে, তবে এখন তিনি মেয়ে। শরীর ও মনে আমূল পরিবর্তন হয়েছে তার। 23 বছর বয়সী আরিয়ান এখন অনয়া। 10 মাস ধরে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি নিয়েছিলেন তিনি, তারপর নিজেকে আমূল বদলে ফেলেছেন। তার ইনস্টাগ্রাম প্রোফাইল দেখলে জানা যাচ্ছে একটা সময় চুটিয়ে ক্রিকেট খেলেছেন। বিরাট কোহলি, ধোনির মতো তারকাদের সঙ্গে তার ছবিও রয়েছে। সেই অনয়া এবার নিজেকে পরিবর্তনের পর দেশে ফিরেছেন প্রথমবার। অনয়া ইনস্টাগ্রামে জানিয়েছেন তিনি এপ্রিলে ভারতে আসছেন। নিজেকে বদলে ফেলার পর এই প্রথম তার ঘরে ফেরা। তিনি বন্ধু ও আত্মীয়দের সঙ্গে দেখা করার জন্য মুখিয়ে রয়েছেন বলেও জানিয়েছেন। এভাবেও ঘুরে দাঁড়ানো যায়, ব্রাজিল জানে ঘুরে দাঁড়াতে। দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপে আর্জেন্টিনার কাছে হাফ ডজন গোলে হার মানতে হলো ব্রাজিলকে। সেই ব্রাজিলই ঘুরে দাঁড়িয়ে দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব 20 টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়। মহাদেশীয় চ্যাম্পিয়নশিপের ইতিহাসে ব্রাজিল কখনো 6 গোলের ব্যবধানে হারেনি। 3 গোলের বেশি ব্যবধানে হারলেও 6 গোল কখনো খায়নি। আর্জেন্টিনা 6 গোলে ব্রাজিলকে হারানোর পর থেকেই সবাই ধরেই নিয়েছিলেন দক্ষিণ আমেরিকায় অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপে জিতবে নীল সাদা জার্সিধারীরাই, কিন্তু শেষমেশ ব্রাজিলই শেষ হাসি হাসল। কলকাতার ডায়েরি নিবেদন করছে গুডেস হসপিটাল। কোচির মাঠে কেরল ব্লাস্টার্সকে হারিয়ে লিগ জয়ের শেষ ধাপে পৌঁছে গিয়েছে মোহনবাগান সুপার জায়ান্টস। 21 ম্যাচে তাদের 49 পয়েন্ট। এই মুহূর্তে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে থাকা এফসি গোয়া নিজেদের বাকি সমস্ত ম্যাচ জিতে সর্বাধিক 51 পয়েন্টে পৌঁছতে পারে। তাই পরের ম্যাচে 23 ফেব্রুয়ারি যুব ভারতীতে ওড়িশা এফসি কে হারিয়ে 3 পয়েন্ট পেলেই শিল্ড জিতে নেবে সবুজ মেরুন ব্রিগেড। আর সেটাই মনে প্রাণে চাইছেন মোহনবাগান কোচ হোসে মলিনা। কেরল ম্যাচে জয়ের পর বাড়তি উচ্ছ্বাস না দেখিয়ে মলিনার প্রতিক্রিয়া, কেরলের বিরুদ্ধে গোটা ম্যাচটা ভালো না খেললেও 3-0 গোলে জেতা অবশ্যই তৃপ্তি দিয়েছে। শিল্ড জয় খুব কাছাকাছি রয়েছে মোহনবাগান, কিন্তু কাজ এখনো সম্পূর্ণ হয়নি। এই সময়টা আরো গুরুত্বপূর্ণ, ফোকাস ঠিক রাখা অত্যন্ত জরুরি। ঘরের মাঠে খেলা হলেও ওড়িশার বিরুদ্ধে জেতা সহজ হবে না, লড়তে হবে 3 পয়েন্টের লক্ষ্য নিয়ে। তবে মলিনা চাইবেন যুব ভারতীতে প্রিয় দলের সমর্থকদের সামনে শিল্ড জেতার কাজটা সেরে ফেলতে। ঘরের মাঠে শিল্ড জেতার সুযোগ থাকা সবুজ মেরুন সমর্থকদের মধ্যে উৎসাহ তুঙ্গে। মোহনবাগান সুপার জায়ান্ট টিম ম্যানেজমেন্ট ইতিমধ্যে 62,000 টিকিট ছেড়েছে অনলাইন ও অফলাইন মিলিয়ে। অফলাইন টিকিট মোহনবাগান ক্লাব তাবু থেকে পাওয়া যাবে 20 থেকে 23 ফেব্রুয়ারি, আর সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত। অনলাইনে বুকিং এর পরিবর্তে প্রকৃত টিকিট সংগ্রহ ও অফলাইন টিকিট কাটা যাবে 20 থেকে 22 ফেব্রুয়ারি, সকাল 11টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। যুব ভারতী স্টেডিয়ামের 4 নম্বর গেটের 2 নম্বর বক্স অফিস থেকে। কলকাতার ডায়েরি নিবেদন করলো গুডেস হসপিটাল। ইচ্ছে ছিল আরো খবর দেওয়ার, কিন্তু সময় বলে দিচ্ছে এই পর্যন্তই থাক।